রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের পঞ্চদশ পর্ব। করালির চোখ জ্বলে উঠল। জাঙলের মাইতো ঘোষকে দেখলে যত তার ভয় লাগে, মনে মনে তত তার ক্ষোভ জেগে ওঠে। চন্দনপুরের কারখানায় কাজ করার জন্য তার মনে হতো অহংকার। তার অজ্ঞাত কোনো গোপন মনে তার চেয়েও বেশি বেদনাও জমে আছে। ওই চন্দনপুরের কারখানায় তাড়িয়ে নিয়ে গেছেন এই মাইতো ঘোষ। ওই সঙ্গে জড়িয়ে আছে তার মায়ের ইতিহাস। লজ্জায় হাঁসুলি বাঁকের আলো আধারিতে কম, কিন্তু তবু মায়ের লজ্জাই সবচেয়ে বড় লজ্জা। তার সঙ্গে আরও আছে মা হারানোর বেদনা, আর আছে এই বাঁশবাড়ি ছেড়ে যাওয়ার প্রথম দিনের বেদনার স্মৃতি। সেসব অনেক পুরনো কথা। হাঁসুলি বাঁকের উপকথার একটা টুকরো গল্প, গোটা পাঁচালির মধ্যে কয়েকটা ছড়া। সে ছড়া বলতে বনোয়ারির মতো মাতব্বরেরা লজ্জা পায়। ছোড়ারা আনাচে কানাচে বলে, মেয়েরা বলে নিজেদের মধ্যে। রঙের কথা উঠলে ফিসফাস করে। কেবল চিৎকার করে বলে সুচাঁদ। সে বলে, আ তাই আবার লাজ কিসের? বলে সেই বেগুন কেন খাড়া, না বংশাবলী ধারা। এই তো কাহারদের পুরুষে চলে আসছে। তারা অকপটে বলেও আসছে এই কাহিনী। করালি তখনও ছেলে মানুষ। বাপ মারা গিয়েছিল 3 বছর বয়সে। 5 বছর বয়স যখন তার, তখন তাকে ফেলে তার মা পালিয়ে যায় ওই চন্দনপুরে স্টেশনের একজন লোকের সঙ্গে। তখন ওই রেল লাইন তৈরি হচ্ছে। দেশ দেশান্তর থেকে লোক এসে লাইন বসাচ্ছে। কোপাইয়ের ওপর পুল তৈরি হচ্ছে। সে যেন এক মস্ত ব্যাপার করে তুলছে। হাঁসুলি বাঁকের মেয়েরা খাটতে যেত চন্দনপুরের বাবুদের বাড়িঘর তৈরির কালে। রেল লাইনের ওই মস্ত ব্যাপারে যাওয়া ছিল তাদের বারণ। বনোয়ারি তখন মাতব্বর, বারণ ছিল তারই। ওখানে গেলে যার যায় ধর্ম থাকে না। চাষ করে খায় যারা, ওই কারখানার বাতাস গায়ে লাগলে তাদের মঙ্গল হয়। ওই বাতাস, ওই ঘরাণ, অর্থাৎ ঘ্রাণ সহ্য করতে পারেন না চাষির লক্ষ্মী। যাক সে কথা। করালির মা বিধবা হয়ে চন্দনপুরি বাবুদের বাড়ি মুজরুনি খাটতে গিয়ে পয়সার লোভে স্টেশনের কারখানার লোকেদের সঙ্গে গুপ্তা যোগাযোগ পাতায়। তারপর সে একদিন সন্তানের মায়া পর্যন্ত পরিত্যাগ করে চলে গেল কোথায়। কেই বা খোঁজ করবে, আর খোঁজ করেই বা কি হবে? করালি কাঁদতে লাগলো। তবে হাঁসুলি মাকে এটা নতুন ব্যাপার নয়। এমন অনেক ঘটে। অনেক ছেলে কাঁদে, আত্মীয় স্বজনে টেনে নেয় কাছে। আত্মীয় স্বজন না থাকলে মাতব্বর নেয় টেনে। অনাদরের মধ্যেই কোনো রকমে বড় হয়। 10-12 বছর বয়স হলেই আর ভাবনা থাকে না। সে তখন সক্ষম হয়ে ওঠে। নিজের অন্ন বস্ত্র নিজেই রোজগার করতে পারে। জাঙলের সৎগোপের বাড়িতে ভাত কাপড় আর মাসিক 4 আনা মাইনে বাঁধা। গরু রাখালির কর্মে ঢুকে পড়ে। করালির 3 কুলে থাকার মধ্যে ছিল এক পিসি, ওই নসুর মা। সেই করালিকে টেনে নিলে লোকে করালিকে বলতো ভুতুড়ে ছেলে। করালি খুঁজে বেড়াতো তার মাকে। খুঁজতে যেত মহিষডহরির বিলে, খুঁজত কোপাইয়ের তীরে বনে বনে, দহের ধারে, শিমুল গাছের তলায়, ওই বাবা ঠাকুর তলায়। কোনো কোনো দিন চলে যেত চন্দনপুরের আলপথ ধরে মাঝপথ পর্যন্ত, কাঁদতো মামা বলে। তারপর কোনো খেলা আবিষ্কার করে তাই নিয়ে মত্ত হয়ে পড়তো, অথবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো। বাবা ঠাকুর তলায় বসে বসে সে দেখত বেলগাছে পিঁপড়ের শাড়ি, গোড়ায় উইয়ের ঢিপি।
বেলগাছ ঢাকা অপরাজিতা লতা থেকে পারত ফুল। কাহারেরা যেদিন বাবা ঠাকুরের থানে পুজো দিত, সেদিন পুজোর পরে সে সেখানে যেত, গিয়ে ভোগ দেওয়া বাতাসা পাটালি কুড়িয়ে খেত। পিঁপড়েদের সঙ্গে যুদ্ধ করতে হতো। ভারী দুধ রেখে আসতো কাহাররা, সে সেটুকু খেত। ওই দহে শিমুল গাছতলায় বসে সে দেখত ঝাঁকবন্দি টিয়া পাখির খেলা। লেজ নাচিয়ে তারা উঠত, রাঙা ঠোঁট বয়ে আনতো ধানের শীষ। কতদিন লড়াই করত তারা ছানা আক্রমণকারী সাপের সঙ্গে। করালি সাহায্য করত টিয়া পাখিদের, সে ঢিল ছুঁড়ে মারত, সাপটাকে বিব্রত করত। দু একটা সাপকে ঢেলা মেরে নিচে ফেলেও দিয়েছে। হঠাৎ এক সময় খেলার নেশা ছুটত, তখন সে আবার মাকে খুঁজত। ক্রমে বয়স বাড়ল, মায়ের ইতিহাসের লজ্জা তাকে স্পর্শ করল। তখন মাকে খোঁজা ছাড়লে সে। তখন একদিন 12 বছর বয়স হতেই বনোয়ারি তাকে রাখালি কর্মে ঢুকিয়ে দিলে ঘোষ মহাশয়ের বাড়ি। গরু চড়াতো, গোবর কুড়াতো, ফাই ফরমাস খাটত। মধ্যে মধ্যে মেজ ঘোষকে স্টেশনের গাড়িতে চড়িয়ে দিলেই প্রতিবারেই মেজ ঘোষ তাকে একটি করে আনি দিত। করালির ভারী ভালো লাগতো মাইতো, অর্থাৎ মেজ ঘোষকে। ভয়ও লাগতো তেমনই। এমন যার বাক্স বিছানা, এমন যার সাজ পোশাক, যে লোক এমন করে অবহেলায় ফেলে দিতে পারে একটা আনি, যে লোক রেলগাড়িতে চড়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়, তাকে কাহারদের যত ভালো লাগে তত ভয় লাগে। হঠাৎ একদিন এই ভালো লাগাটা বিষ হয়ে উঠল। ঘোষ তাকে জুতোর বাড়ি মারলেন, ঘাড়ে ধরে তারা মাথাটা নুয়ে ধরলে মনোয়ারি। আর মেজ ঘোষ মারলেন পিঠে চটাচট চটি জুতোর পাটি। ব্যাপারটা ঘটেছিল এই: মেজ ঘোষের এক খদ্দের পাঠিয়েছিল এক ঝুড়ি খাস আম। সেই আমের ঝুড়ি করালি আনতে গিয়েছিল চন্দনপুর স্টেশন থেকে। মাস্টার মশাইয়ের মতো এমন ভালো লোক আর হয় না। এত জিনিস আসে স্টেশনে, রাজ্যের সামগ্রী, সব মাস্টারই তার থেকে কিছু কিছু নিয়ে থাকে। কিন্তু সে মাস্টার কখনো কারুর জিনিসে হাত দিতেন না। শুধু মালের রসিদ পিছু তার যে পার্বণীটি পাওনা, সেইটেই নিতেন। ঘোষের আমের ঝুড়ি বেশ করে চট দিয়ে মুড়ে সেলাই করাই ছিল, কিন্তু উৎকৃষ্ট জাতের ন্যাংরা আমের সুগন্ধে মালের ঘরখানা একেবারে বৌমৌ করছিল। ঢুকলেই সে গন্ধে মানুষের নাক থেকে বুক পর্যন্ত ভরে উঠেছিল। জিভের তলা থেকে জল বেরিয়ে মুখটাকে সপসপে সরস করে তুলেছিল। মাস্টারের একটি ছোট মেয়ে সেই গন্ধে লুব্ধ হয়ে আম খাওয়ার জন্য বায়না ধরে শেষ পর্যন্ত কান্না জুড়ে দিয়েছিল। মাস্টার তবু একটি আমও বের করে নেননি, কিন্তু করালি থাকতে পারেনি। সে নিজে দুটি আম বার করে মেয়েটির হাতে দিয়েছিল, বলেছিল, আমার মুনির তেমন লয় মাস্টার মশাই। তারপর স্টেশন থেকে বেরিয়ে আসতেই জমাদার ধরেছিল করালিকে। সে দুটো আম না নিয়ে ছাড়লে না। শুধু ছাড়লে না নয়, পকেট থেকে ছুরি বার করে একটা আম কেটে খেয়ে আমের প্রশংসায় শতমুখ হয়ে এক চাকা আম করালিকে আস্বাদন করিয়ে তবে ছাড়লে। তাই তার অপরাধ। 4টে আম কম বেশিতে ঘোষ করালিকে ধরতে পারত না। ধরলে করালির হাতের ও মুখের গন্ধ থেকে। আমের ঝুড়িটা মেজ ঘষি ধরে তার মাথা থেকে নামাচ্ছিল। নামিয়ে এসে করালির ডান হাতখানা খপ করে ধরে নাকের কাছে টেনে নিয়ে শুকল। তারপর বনোয়ারিকে ডেকে বললে, মুখটা শক্ত বনোয়ারি। হারামজাদা ঝুড়ি থেকে আম বার করে খেয়েছে পথে। বনোয়ারির লজ্জায় মাথা হেঁট করে রইল প্রথমটায়। সেই লজ্জা সে রাখবে কোথায়? করালি তার জাত জ্ঞাতের ছেলে, সে তাকে এনে এ বাড়িতে চাকরি করে দিয়েছে। সবচেয়ে বড় কথা যে পাড়ায় সে মাতব্বর, সেই পাড়ার ছেলে করালি। প্রজার পাপ জমিদার রাজাকে অসায়, সেই জন্যেই তো জমিদার রাজার প্রজাকে শাসনের অধিকার। সমাজের পাপ মণ্ডলকে মাতব্বরকে অসায়,
সেই জন্যেই মণ্ডল মাতব্বরের কাজ হলো অধর্মের পথে পুরুষ মেয়েকে যেতে নিবারণ করা। ছি ছি ছি, দেবতা আছেন, ব্রাহ্মণ আছেন, বাড়ির মালিক আছেন, তারা তোর মণি, তারা খেয়ে তবে না তোকে প্রসাদ দেবেন? বনোয়ারির ইচ্ছা হয়েছিল একটা লোহার শিক আগুনে পুড়িয়ে তার জিভে ছ্যাঁকা দেয়, কিন্তু মেজ ঘোষ নিজেই তাকে সাজা দিলেন। তাকে বললেন, ধর ব্যাটার ঘাট ধরে মাটিতে মাথা নুইয়ে ধর। তাই ধরলে বনোয়ারি। মেজ ঘোষ নিজেই পায়ের চটি খুলে প্রচণ্ড প্রহার দিলেন এবং করালিকে তাড়িয়ে দিলেন মেজবাবু। মাইনে কিছু পাওনা ছিল, সেও দিলেন না। কথাটা কানে গিয়েছিল স্টেশন মাস্টারের। তিনি লজ্জায় মাটির সঙ্গে মিশে গেলেন এবং তিনিই করালিকে ডেকে দিলেন স্টেশনের গুদামে কুলির কাজ। কিন্তু ছোট স্টেশনের কাজে উপার্জন নাই, কায় ক্লেশে একটা লোকের পেট চলে। তাই লাইন ইন্সপেক্টরকে বলে শেষে ঢুকিয়ে দিলেন কুলি গ্যাংয়ের মধ্যে। সেই জন্যেই না করালি আজ এই করালি, এবং এই সবের জন্যে সে অন্য 10 জনের মতো বনোয়ারিকে খাতির করতেও চায় না এবং ঘোষবাড়ির ছায়াও মারাতে চায় না। হোক না কেন এসব অনেক দিনের কথা, এবং 10 বিচার করে বলুক না কেন অন্যায় তারই, তবু করালি সে কথা ভুলতেও পারে না এবং অন্যায় তার বলে মানতেও পারে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ষোড়শ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।